ভাড়া বাড়বে রেল যাত্রায়। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত 4 মে থেকে কার্যকর, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। প্রথম হজ ফ্লাইট 9 মে, অনিয়ম ঠেকাতে আগামীতে সরকারিভাবে 70% হজ যাত্রী নেয়ার উদ্যোগ। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন স্থানে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। এবং অস্থিরতা কাটছেই না দেশের পুঁজিবাজারে, টানা দরপতনে হতাশ বিনিয়োগকারীরা, তারল্য সংকট প্রকট হওয়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার পুরো খবর। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী লাইভ। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সামাজিক কমিশন ইউএনএসক্যাপের 80তম অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরকালে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা, আগ্রহপত্র সহ বেশ কিছু নথি সইয়ের সম্ভাবনা রয়েছে। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 4 মে থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর ফলে যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সহ সব ধরনের ট্রেনের ভাড়া বাড়বে। এতে করে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চট্টগ্রাম ব্যুরো থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেয়াত সুবিধা প্রত্যাহার ও তা কার্যকর করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বর্তমান রেলে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হয় না, কিন্তু এর বেশি ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন স্তরে ছাড় রয়েছে। 100 কিলোমিটারের পরবর্তী 101 থেকে 250 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়ার উপর 20% ছাড় দেয়া হয়। 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণ করলে ছাড় পাওয়া যায় 25%, আর 401 কিলোমিটারের উপরে 30% ছাড় রয়েছে। এই ছাড় প্রত্যাহারের কারণে সমহারে ভাড়া বাড়বে। রেয়াত সুবিধা প্রত্যাহার করা মোটেও যৌক্তিক হয়নি বলে মনে করেন যাত্রীরা। সরকার যদি ভর্তুকি না দেয় তো আমাদের তো আর খুব একটা কিছু, যাত্রীদের জন্য অত সরকার অত বেশি ফ্যাসিলিটি রাখছে না। রেলওয়ের সব কার্যক্রম যেন একটু সুবিধার্থে আসে, আমরা যেন সাধারণ জনগণ সবসময় সুন্দরভাবে একটু চলাফেরা করতে পারি। রেলে যে ভর্তুকিটা আমরা দিচ্ছি, এখন সামনে আবার যেটা করতেছে এটা আমাদের লস। রেলওয়েতে মান উন্নয়ন কমে গেছে। সরকারের কাছে একটাই অনুরোধ, দাম আগে যেরকম ছিল এরকম থাকুক। এই সেক্টরে যদি দাম বাড়ানো হয় তাহলে আমাদের মাথার পর বোঝা চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু নাই। বাসে যদি বাড়ালাতো, ট্রেনও যদি বাড়ালাতো, আমরা শ্রমিকেরা যাবো কি করে? এদিকে রেলের কর্মকর্তা বলছেন, 1992 সাল থেকে দূরপাল্লার ভাড়ার উপর রেয়াতি সুবিধা চালু করে রেলওয়ে। সরকারের নির্দেশে এমনটা করা হয়েছে বলে জানান এই রেলওয়ে কর্মকর্তা। রিয়াদি যে সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে সেটার জন্য আসলে এটা করা হয়েছে। আজকে থেকে আগামী 4 তারিখে যেটা ওপেন হয়েছে, ওপেনিং টিকিটটা আমরা নতুন ভাড়ায় বিক্রি করা শুরু করছি। বুধবার থেকে আগামী 4 মে পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে এক্ষেত্রে যাত্রীরা রেয়াতি সুবিধা পাচ্ছেন না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা দিতে চায় ভারত। বুধবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আর দুর্যোগ প্রতিমন্ত্রী বলেছেন যে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বাংলাদেশ ভারত। রোহিঙ্গা সংকট সমাধানেও দিল্লিকে পাশে চায় ঢাকা। নাসিরউদ্দিনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনজনিত চরম ঝুঁকিতে দক্ষিণ এশিয়া অঞ্চল। কেবল তাপমাত্রার পারদে চড়ছে না, দীর্ঘায়িত হচ্ছে খরা ও বর্ষাকাল। তথ্যমতে গেল 2 দশকে এই অঞ্চলের অর্ধেক জনগোষ্ঠী বা 75 কোটি মানুষ জলবায়ু সংক্রান্ত একাধিক দুর্যোগের মুখোমুখি হয়েছে।
প্রতিবেশী দুদেশ বাংলাদেশ ও ভারত একই সংকট মোকাবিলা করছে, কারণ দুদেশ সমপ্রাকৃতিক বৈশিষ্ট্যের। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত অবকাঠামো তৈরিতে বাংলাদেশের পাশে থাকবে তার দেশ। We also discussed how we can help Bangladesh in building some of cyclone shelters in vulnerable areas, and I'm very happy that Honorable Minister was supportive of all the initiatives that we discussed, and we look forward to good implementation. দুর্যোগ প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাচ্ছে ভারত, যা আগামীতেও অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা তো কাজ ডিপ্লোম্যাটিক হইতে চলতেছে এবং তারা বাংলাদেশের যে অবস্থা, আমাদের অবস্থানের ব্যাপারে তারা জানে এবং এই ব্যাপারে সবসময় তারা বাংলাদেশের সাথে আছে। ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগমুক্ত রাখতেও ভারত সহযোগিতা করবে বলে আশা জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ দুর্যোগমুক্ত করে একটা জেনারেশন সৃষ্টির জন্য আমরা এখন থেকে এটা ঐক্যবদ্ধভাবে কাজ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 9 মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট আর 20 জুন থেকে ফিরতি ফ্লাইট। অনিয়ম ঠেকাতে আগামী বছর 70% হজ যাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় আনতে কাজ করছে মন্ত্রণালয়। বুধবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আর এবারের হজ যাত্রায় সরকারি ব্যবস্থাপনায় স্বস্তি জানান হজযাত্রীরা। উষা ফেরদৌসের রিপোর্ট। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে সামর্থ্যবানদের ওপর ফরজ করেছেন। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন প্রায় 4000 হজযাত্রী, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন অন্তত 79,000। তবে এবছর সরকারি ব্যবস্থাপনায় স্বস্তি জানান হজযাত্রীরা। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি ব্যবস্থাপনার উন্নয়ন ঘটেছে। যে ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। আশকোনা হজ ক্যাম্পে সরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধিতদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। শুভ লগ্নে পরে সাংবাদিকের মুখোমুখি হন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার। আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে তারা বাড়ি ভাড়া করলো কিনা, তারা ভিসা করলো কিনা, তারা সবকিছু করলো কিনা। আমি যদি গভর্নমেন্ট আগে করতে পারি, তারা পারছে না কেন? আমরা তো সব ফ্যাসিলিটিস দিচ্ছি। ধর্মমন্ত্রী বলেন, আগামী বছর অন্তত 70% বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবে অ্যাকশন নেওয়া হবে। শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে, সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব। আগামী 8 মে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন শুরু হবে হজের ফ্লাইট, জানান মন্ত্রী। 9 তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে। আগামী 20 জুন থেকে আমাদের আবার ফেরত আসা শুরু করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সম্ভবত 10 জুন। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। অসহ্য গরমে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় রেকর্ড ছাড়িয়েছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ও উত্তর পশ্চিম থেকে আসা হাওয়া যশোর চুয়াডাঙ্গা হয়ে প্রবেশ করায় গরমে এমন নাজেহাল অবস্থা হচ্ছে। গত 11 এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ চলতি মাস জুড়েই অব্যাহত থাকার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত হলে আপনার টেম্পারেচার কমার তেমন কোনো সময় নেই। হয়তোবা সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য হয়তোবা সকালে বৃষ্টি হলো, সকালটা একটু ভালো গেল, বা বিকালে বৃষ্টি হলে রাতটা হয়তোবা একটু ঠান্ডা। কিন্তু দেখা যাবে যে সামগ্রিকভাবে হিট অ্যালার্টের যে কন্ডিশনটা আছে, এটা পরিবর্তনের সম্ভাবনা নেই। এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে না, গোটা বিশ্বময় একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে ভারতেরও বেশ কিছু অংশে আপনার হিট অ্যালার্ট আছে, আমাদের দেশেও আছে, আবার আমাদের পূর্বে গেলে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। এদিকে টানা তাপপ্রবাহে চাঁদপুরে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীরাও বলছেন কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কথা। চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবুর তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম।
চাঁদপুর জেলাসহ শরীয়তপুর ও লক্ষ্মীপুর জেলার অধিকাংশ রোগীর ভরসাস্থল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল। কম খরচে চিকিৎসা সেবা মেলায় অসহায় গরিব রোগীদের জন্য সবসময়ই নির্ভরতার স্থল এই হাসপাতাল। 250 শয্যার হাসপাতালটিতে এখন 4 শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শয্যা না পাওয়ায় অনেকেই মেঝেতে এবং হাসপাতালের করিডোরে আশ্রয় নিয়েছেন। এ সময় কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ করেন রোগীরা। জ্বর, পাতলা পায়খানা, বমি এগুলো আছে। বাচ্চাও অসুস্থ হয়ে আছে গরমের কারণে, এখনো সুস্থ হয় না। এর কানালা লাগাইতে গেলে টাকা দান লাগে, টাকা দিয়ে 200 টাকা করে 400 টাকা দিছি, 2টা কানালা লাগাইছি। ডাক্তার তেমন একটা সুবিধা করে ট্রিটমেন্ট করে না। বর্তমানে নির্ধারিত শয্যার 4 গুণ বেশি শিশু রোগী ভর্তি আছে বলে জানালেন হাসপাতালের নার্স। প্রচন্ড গরমে রোগী এত বেশি চাপ পড়ছে, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। এখানে সিটের তুলনায় প্রায় 3-4 গুণ রোগী এখানে ভর্তি হচ্ছে। প্রচন্ড গরমে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবাদান ব্যাহত হচ্ছে বলে জানালেন শিশু বিশেষজ্ঞ। শিশুদের নিয়মিত গোসল করানোর পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শও দেন তিনি। প্রচন্ড গরমের কারণে আমাদের শিশু ওয়ার্ডে প্রতিনিয়ত জ্বর, ঠান্ডা, কাশি, বমি, পাতলা পায়খানা নিয়ে শিশু ভর্তি হচ্ছে। গরমের কারণে যেন পানি শূন্যতা না হয়, ওর স্যালাইনটা খাওয়াবেন। বর্তমান পরিস্থিতিতে রোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। আমরা পর্যাপ্ত জনবল, ডাক্তার, নার্স সহ এই সকল আগত রোগীদেরকে সেবা দিতে হিমশিম খাচ্ছি, তবে আমাদের পর্যাপ্ত ওষুধের সাপ্লাই রয়েছে। তারপরও সবাইকে সাধ্যমতো সেবা ও ওষুধ দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। জেসমিন আলম, মোহনা সংবাদ। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। বলেছেন, বিএনপির সন্ত্রাস থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস, আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকেই যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করে আওয়ামী লীগ। বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। সেখানে আমাদেরও সরকারি দল হিসাবে একটা দায়িত্ব আছে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশে ফিরেছেন 173 বাংলাদেশি। বুধবার দুপুরে জাহাজটি বাংলাদেশ সমুদ্র সীমায় পৌঁছায়, পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। 173 জনের মধ্যে 129 জন কক্সবাজার, 30 জন বান্দরবান ও 7 জন রাঙামাটির, বাকিরা বিভিন্ন জেলার। এ জাহাজে করেই মিয়ানমারে ফিরে যাবেন বিদ্রোহীদের হামলায় পালিয়ে আসা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আজকে আমার আশেপাশে যারা আছে তারা আমার পরিচিত এবং তাদের স্বজনরাই আসছে, কিন্তু আমাদের পরিচিত আরও অনেকজনকে আমরা আনতে পারছি না। আমরা নাম বিভ্রাটের কারণে এবং ঠিকানা বিভ্রাটের কারণে আমি আজকে সকলকে বলবো, আমাদের বাংলাদেশের নাগরিক যারা দেশে বিদেশে গ্রেপ্তার হন, আপনারা বাংলাদেশের পরিচয় দিবেন। অন্য কোনো দেশের পরিচয় দিলে বিপদে পড়লেও আমরা আপনাদেরকে ফেরত আনতে পারছি না। পুঁজিবাজার এখন যেন টানাপোড়েনের সংসার। লেনদেন যেমন কমছে, তেমনি দরপতনও হচ্ছে দীর্ঘ। এমন পরিস্থিতিতে বন্ড প্রস্তাবের অনুমোদন দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে বাজারে তারল্য সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর অনুমোদিত বন্ড শেয়ার বাজারে আরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মনিরুল ইসলামের বিশেষ রিপোর্ট। দীর্ঘদিন ধরেই টানাপোড়েনে ভুগছে দেশের পুঁজিবাজার। এমন পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন ব্যাংক ও কোম্পানির বিপরীতে বন্ড ইস্যু করছে। ইতোমধ্যেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বেক্সিমকো সহ বেশ কিছু কোম্পানি ও ব্যাংকের বন্ড অনুমোদন দেয়। ফলে পুঁজিবাজার থেকে ক্রমেই বন্ডে অর্থ উত্তোলনের পরিমাণ বাড়ছেই। সংশ্লিষ্টরা বলছেন, এতে পুঁজিবাজারে তারল্য সংকট প্রকট হবে। সূচক যখন আসছিল বা এখন যে বন্ড, এগুলি নিয়ে মানুষ ওটাই ভাবছে যে আসলে মার্কেটে একটা তারল্য সংকট দেখা দিবে। তো
এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। প্রতিদিনই বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন। এ অবস্থা চলতে থাকলে বাজার দীর্ঘমেয়াদে মন্দাবস্থায় যাওয়ার আশঙ্কা করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বর্তমান পরিস্থিতি বন্ড অনুমোদনকে অযৌক্তিকও বলছেন তারা। সাধারণ বিনিয়োগকারী তো বন্ড এখন কিনতেই চাইবে না, তাদের তো টাকাই নেই এখন। তো এটা আলটিমেটলি এটা দেখা গেছে ব্যাংক, যে মার্চেন্ট ব্যাংক বা অন্যান্য যে ইয়েগুলো হাউসগুলো আছে, বড় বড় হাউসগুলো আছে, ওদের উপরে চাপাই দেওয়া হবে এগুলা। তখন এই যারা মার্কেটে ব্যাংকগুলো মার্কেটে বিনিয়োগ করতো, ওই মার্কেটে আর বিনিয়োগ করতে পারে না, ওই টাকাটা বন্ডের দিকে চলে যায়। দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করছেন, বন্ডে ঋণ নেওয়ার মতো বাজার নেই। তাই এই সিদ্ধান্তকে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও করছেন তিনি। বন্ডে লোড নেওয়ার মতো মার্কেট নাই। বন্ড আপনি কিনতে হলে তো আপনাকে টাকা এখানে ইনভেস্ট করতে হবে। এখন শেয়ারের যে কন্ডিশন, কেউ যদি করবে কি আপনার শেয়ারটা সেল আউট করে দিয়ে, কম দামে সেল আউট করে দিয়ে বন্ডে যাবে, মার্কেটের উপর আরো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং মার্কেট আরো খারাপ হবে। সাময়িক অর্থ সংকুলনে বন্ড ইতিবাচক হলেও এর উপর অতি নির্ভরশীলতা পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য অশনি সংকেত বলে মনে করেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। বন্ড ছাড়াটা সাময়িকভাবে অর্থ সংকুলনের জন্য ভালো, কিন্তু এই বন্ডের উপরে যে অতিরিক্ত নির্ভরশীলতা, সেটাও কিন্তু একটা সমস্যা তৈরি করবে। একদিকে ব্যাংকের উপরে চাপ বাড়ছে, অন্যদিকে পুঁজিবাজারে অনেক যারা বিনিয়োগকারী তারা নিঃস্ব হয়ে যাচ্ছেন। পুঁজিবাজারও কিন্তু একটা বড় রকমের অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং যেটা ইমব্যালেন্স কিন্তু একটা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। পুরো আর্থিক খাত কিন্তু এখন একটা চাপের মধ্যে আছে। তারল্য সংকট কাটাতে বন্ডের ওপর নির্ভরশীলতা কমাতে মুদ্রানীতিতে পরিবর্তনের পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আসলে এই বাংলাদেশ ব্যাংককে তার মনিটারি পলিসিটাকে চেঞ্জ করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে 6 শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। বুধবার সন্ধ্যায় উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন, এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেনাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছাতে দেরি হয়। পরে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের একটি টিমও সেখানে কাজ করেছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। সাজেক থানার সার্কেল অফিসার আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের 100 ফুট গভীর খাদে পড়ে গেলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। নিহত সবাই শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিজিএমইএ। জোড়াইন কবরস্থানে দিনব্যাপী ফাতেহা পাঠের আয়োজন করা হয়। বুধবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে নিহতদের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিজিএমইএর পরিচালক নুরুল ইসলাম, সোহেল সাদাত ও নুসরাত বাড়ি আশা সহ অন্যান্যরা। এ সময় নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। তাদের আত্মত্যাগের উপর ভর করে বর্তমানে তৈরি পোশাক খাত বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানান বিজিএমইএ এর পরিচালক বৃন্দ। দোয়া খায়ের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। সবাই কিন্তু এটাতে এগিয়ে আসাতে আজকের দিনে এই বিজিএমইএ আজকে এখানে দাঁড়িয়েছে। অ্যাওয়ারনেস যত আমরা ক্রিয়েট করতে পারবো, এটা কিন্তু ধাপে ধাপে হাজার হাজার ফ্যাক্টরির মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো। এফডিসিতে হামলার ঘটনায় শিল্পী নামধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে এফডিসি গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। এ সময় শিল্পী সমিতির নেতাদের আলটিমেটাম দিয়ে হামলাকারীদের এফডিসি থেকে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। বাংলাদেশের যতগুলো অশ্লীল সিনেমা আছে তার অধিকাংশ সিনেমার নায়ক হচ্ছে এই আলেকজান্ডার বউ। আমি বলতে চাই, এমন একটি কলঙ্কযুক্ত ব্যক্তি কিভাবে তাদের কমিটিতে স্থান পায়, কিভাবে সে স্পর্ধা পায় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক দখল করে বসেছে মধুপুরের কলার হাট। এতে করে ভোগান্তিতে স্থানীয়রা। হাটে স্থান স্বল্পতার কারণে মহাসড়কেই বেচাকেনা চলছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে জীবন ঝুঁকির পাশাপাশি মহাসড়কে প্রতিদিনই যানজটের সৃষ্টি হয় বলে দাবি পরিবহন মালিকদের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে
স্থানীয় প্রশাসন। কুষ্টিয়া থেকে মিলন খন্দকারের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘ ২৫ বছর যাবৎ কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক দখল করে বসেছে মধুপুরের কলার হাট। এভাবে রাস্তা দখল করে হাট বসানোয় প্রতিনিয়ত কলা চাষি ও ব্যবসায়ীদের জীবন ঝুঁকির পাশাপাশি সড়কটিতেও সৃষ্টি হয় দুঃসহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। গাড়ি ঘোড়া যাওয়ার সমস্যা হচ্ছে, মানে ভিতরে জায়গাও নেই তো আর। পরিবহন শ্রমিকরা বলছেন, রাস্তা বন্ধ করে কলা বিক্রির কারণে এখানে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। প্রত্যেক দিনের জায়গা ঝামেলা বাদে আর আল্লাহ 30 দিনের জায়গা জামলাকে আর প্রত্যেক দিনের জায়গা কলার হাট হয়। হাট থাকে খালি, রাস্তার পরে কলা থাকে না। এটা সম্পূর্ণ জায়গা হাট কমিটি, এই বাজার কমিটি এটা নিয়ন্ত্রণ করে। কলার হাটটা রাস্তা থেকে অন্তত 2-1 কিলোমিটার ভিতরে থাকার কথা বা দরকার, সবচেয়ে ভালো হয়। আর হাটের স্থান সংকুলন না হওয়ায় বাধ্য হয়েই মহাসড়কে বসছেন বলে জানান ব্যবসায়ীরা। বিভিন্ন ডিস্ট্রিক্টে এই বাজারে আমদানি হওয়ার পরে রাস্তার বড়ে অতিরিক্ত জায়গা হয় বলে আঠে না বলে তাই রাস্তার ধারে আমাদের আসতে হয়। তবে সড়ক বন্ধ করে হাট বসানো যাবে না বলে সাফ জানিয়েছে উপজেলা প্রশাসন। মধুপুর যে কলার হাট রয়েছে, এটি আসলে এই অঞ্চলের মধ্যে বেশ বড় হাটটি। আমাদের যে জায়গা রয়েছে, আমরা ইজারাদারকে ইতিমধ্যেই বলেছি যে হাটের নির্ধারিত জায়গার মধ্যেই বসতে হবে। এই বিষয়ে সে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, না হলে ইজারাদারের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ সংকট সমাধানে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সবার। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। পদ্মাচরে পলিযুক্ত মাটিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। তারা বলছেন, হাইব্রিড প্রজাতির ভুট্টা আবাদে সার, কীটনাশক এবং সেচ খরচ কম হওয়ায় খরচ বাদে বিঘা প্রতি 30,000 টাকা লাভ হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, বেশি ফলন ও লাভজনক হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছে। নাটোর থেকে রাশেদুল ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা, সুলতানপুর, গৌরীপুর, বিলমারিয়া সহ পদ্মায় জেগে ওঠা ছোট বড় 18টি চরে চাষ হচ্ছে হাইব্রিড জাতের ভুট্টা। পলিযুক্ত মাটি, ভালো মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক আর সেচের খরচ কম হওয়ায় ভুট্টা চাষ বাড়ছে দিনকে দিন। ফলন বেশি হচ্ছে, বাজারে দামও ভালো। এ কারণে খুশি কৃষকরা। এখন এগুলো আমরা দেখতে এখানে প্রায় 10 বিঘা পেঁয়াজ ছিল। এই 10 বিঘার জায়গায় সব পেঁয়াজের মধ্যে দিয়ে ভুট্টা লাগাইছি। এখন ধরেন যে 50 মণ, 55 মণ, 48 মণ এভারেজ যে জমির এই পরিমাণ হয়। ওনারা মাঝে সাথে ওরা ভুট্টা আবাদে মাঠে আসেন এবং তারা যত ধরনের পরিচর্যা পরামর্শ দেওয়া ওনারা দেন এবং এতে কৃষকের উপকার হয়। হাইব্রিড ভুট্টা যেটা নতুন জাত এসেছে, এটা করে আমরা যারা কৃষক প্রচুর পরিমাণ লাভবান হয়েছি। নাসাবিয়ান 33 হুমরা বীজটা লাগানোর পর দেখি আপনার ওই অন্য ভুট্টা থেকে এই ভুট্টার গ্রোথ অনেক বেশি, তারপর ফলন অনেকটা বেশি। 6 বিঘা ভুট্টা করছি, কিন্তু আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। গ্যারান্টি লাভের আবাদ যদি কোনো থাকে তো ভুট্টা চাষ করুন। ভুট্টা চাষে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে হাইব্রিড যে ভুট্টাটা আছে, যেটার ফলন 10 থেকে 12 টন পর্যন্ত হয়ে থাকে হেক্টরে, সেই ভালো জাতের বীজ কেনা পরামর্শ দিচ্ছি। এবং যেহেতু এটা ভুট্টাটা হচ্ছে খরা সহনশীল একটি প্রজাতির উদ্ভিদ, সেহেতু ভুট্টাটা আমাদের লালপুরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। পদ্মাচরে খরিফ ও রবি মৌসুমে 615 হেক্টর জমিতে ভুট্টা চাষ করে প্রায় 6000 মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। ক্রিকেট। সিকান্দার রাজাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জোনাথন ক্যাম্পবেল। এছাড়া তাদিয়ানিস্তি মারুমানি এবং ফারাজ আকপারমকে ফের দলে ডাকা হয়েছে। সিরিজের দলে থাকা বাকি খেলোয়াড়রা হলেও ক্রেইগ আরভিন, শেন উইলিয়ামস, রিচার্ড এন গার্ভা এবং ব্লেসিং মুজার বাণীর মতো তারকাদের সঙ্গে আছেন ক্লাইভ মাদানদে এবং ব্রায়ান বেনটের মতো তরুণ তুর্কিও। আগামী 3 মে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভাড়া বাড়বে রেল যাত্রায়। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত 4 মে থেকে কার্যকর। যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। প্রথম হজ ফ্লাইট 9 মে।
অনিয়ম ঠেকাতে আগামীতে সরকারিভাবে 70% হজযাত্রী নেয়ার উদ্যোগ। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন স্থানে বাড়ছে গরমজনিত রোগের প্রকোপ। এবং অস্থিরতা কাটছেই না দেশের পুঁজিবাজারে, টানা দরপতনে হতাশ বিনিয়োগকারীরা, তারল্য সংকট প্রকট হওয়ার আশঙ্কা। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।